ডাকপিওর চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩৩। আপনি একা নন আঙ্কেল, আমি আছি আপনার সাথে, ইনশাআল্লাহ সবসময় থাকবো। মারিদের কথায় হাসানের কান্না জোরালো হলো। মারিদের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেউ কখনো ওনার এতিম মেয়ে নূরজাহানের পাশে দাঁড়ায়নি হাসান ছাড়া। মা, পরিবার, বন্ধু বান্ধব, সমাজ, সবার কাছে নূরজাহান ছিল তুচ্ছ তাচ্ছিল্য শুধু। তাচ্ছিল্য উপহার কিংবা আক্রোশ পেয়েছে। কেউ কখনো নূরজাহানের সম্মানে নায়ের পক্ষে কথা বলেনি। আজ মারিদ হাসানের দায়িত্ব পালন করেছে। হাসান ভাবুক হয়ে কাঁদছে, মারিদ সান্ত্বনা দিচ্ছে। মকবুল খালেদের পাশ থেকে সরে মারিদের পাশে দাঁড়াতে চেয়েছিল হাসানকে সান্ত্বনা দিতে। এক লোক ওদের চোখের সামনে এভাবে কাঁদছে, ব্যাপারটা মন্দ দেখায়। ভদ্রতার খাতিরে এসে এগোতেই গিয়ে কাদামাটি মাখা পিচ্ছিল উঠানে পা পিছলে ধপ্পাস করে পড়ে যায়। উপস্থিতি সবাই এক আবেগঘন মুহূর্ত থেকে তাৎক্ষণিক বেরিয়ে আসে। খালিদ মকবুলের পাশেই ছিল। সে প্রথমে আরে আরে বলে মকবুলকে টেনে তুলতে গিয়ে অসাবধানতাবশত সেও পড়ে যায় মকবুলের পাশে। হাসিব, রাতিল, মাজিদ তাৎক্ষণিক এগিয়ে এসে মকবুল ও খালিদকে টেনে ধরে। হাসান মকবুলের পড়ার শব্দ পেয়ে মারিদকে ছেড়ে দেয়। তারানুর আহাজারি করে বলল, হাই হাই ক দেহি, তোমরা পড়লা কেমনে ভাসান? মাজিদ তাড়াতাড়ি মেহমান করে লইয়া পুষ্কুনারির ঘোলাইটাই যা, শরীর দায় পানি দিয়া ধুইয়া দে। কি গো মা, তুমি আমার লগে ঘরে ভিত্তে আইও। তারানুর হীরা চৌধুরীকে নিয়ে ঘরের ভেতরে গেলে মাজিদ খালেদ ও মকবুলকে নিয়ে পুকুর ঘাটে যায়। দুজনে পুকুরে নেমেছে গোসল করতে। কাদা মাটিতে পড়ে শরীর নোংরা হয়ে গিয়েছে। তাছাড়া সারাদিন দৌড়াদৌড়ি করেও ক্লান্ত, শরীর ঘেমে আছে, তাই দুজন গোসলে নেমে গিয়েছে। মকবুল মারিদের হাত টেনে পুকুর ঘাটে নামতে চেয়ে বলল, আপা আপনিও আসেন, গোসল করবেন। আপনার শরীর নোংরা হয়ে আছে, সারাদিন এই শরীর নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছেন। আপনার এখন গোসল করা প্রয়োজন, আমি আপনাকে গোসল করাই দিব, আসেন। মাজিদ অবাক চোখে তাকিয়েছে মকবুলের কথায়। বাপ ছেলের মাঝে এত মহব্বতের টান থাকে, সেটা মজিদ দেখেনি। হাসানকে দেখেছে নূরজাহানের জন্য জীবন বাজি রাখতে, কিন্তু কখনো ছেলের জন্য এতটা ভালোবাসা প্রকাশ করেনি হাসান। হাসান সবার মাঝে উপস্থিতি, সে বোবার ন্যায় দাঁড়িয়ে এতক্ষণ মারিদের উপকারে কেঁদেছে, এখন শান্ত। দু চোখে ছাপসানো চোখের জল শেষে শান্ত দৃষ্টিতে দেখছে মারিদ সহ মারিদের পরিবারকে। আজ এতদিন পর হঠাৎ হাসানের কাছে মারিদের অপরিচিত লাগছে। হাসানের চেনা পরিচিত সহজ সরল টাইপের মারিদ সাহেব আর মনে হচ্ছে না মারিদকে। মারিদকে রাতে বিয়ে করলো, সকালে বাপকে শহর থেকে নিয়ে আসলো, বিকেলে আসামিদের পুলিশে দিল। পরবর্তী সময়ে মারিদ কি করবে কিংবা হাসানের কাছে কি চাইবে সেটা নিয়েও হাসান চিন্তিত। মান্নাকে পাঠিয়েছিল সাবান কেস আনতে, সেটা নিয়ে সে পুকুরের ঘাটে ফিরে আসে। পাকা ঘাটের সিঁড়িতে সাবান কেসটা রাখে। খালেদ ও মকবুল পুকুরের পানিতে সাঁতার কাটছে। বহুকাল তারা পুকুরে নেমেছে, একটু সাঁতার না কাটলেই নয়। মাহবুব মারিদকে টেনে পুকুর ঘাটের সিঁড়িতে বসিয়েছে। গায়ে কাদামাটি শুকিয়ে যাওয়া ছেঁড়া শার্টটা টেনে খুলতেই মারিদের পিঠে কাঁধে বেশ কিছু রক্ত জমাটের কালশিটে তার দেখতে পাই। মাহবুব তাতে দাঁত চেপে মারিদের আঘাতের জায়গায় হাত ছোঁয়ায়। মারিদ বিরক্ত সুরে বলে, কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। আমার ওদের আরও কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারি আপ্পা, দরকার নেই, আপাতত এতটুকুই থাক, প্রয়োজনে পরে দেখা যাবে। দোয়াতে আঁচলা ভরে মারিদের মাথায় বেশ কয়েক কোষ পানি দেয় মাহবুব। মারিদের পিঠে সাবান ঘেঁষে দেয়। মারিদ হাত পায়ে হাত ঘেঁষে নেয়, শুধু আহত জায়গা বাদে। মারিদ বুক পানিতে নেমে প্রথম ডুব দিলেও পেছন পেছন মাহবুব পুকুরে লাফিয়ে নেমে মারিদের গলা চড়িয়ে সাঁতার কাটে। মারিদ হেসে ফেলে। সারাদিনের দুশ্চিন্তা ও ক্লান্তি পাশে ফেলে মাহবুবকে কাঁধে নিয়ে বুক পানি থেকে গলা পর্যন্ত নেমে যায়। মাহবুব, মারিদ, খালেদ, মকবুল সকলে একত্রে সাঁতার প্রতিযোগিতা দেয়। বিশাল বড় পুকুরের এক পাশ থেকে অন্য পাশে সাঁতার কাটার প্রতিযোগিতায় 4 জন। রাতের পুকুর ঘাটে দাঁড়িয়ে চিল্লিয়ে মামাদের উৎসাহ দিচ্ছে, মারিদকে পরাজিত করেছে। আর সেই দৃশ্যটি হাতের ফোনে ক্যামেরাবন্দি করেছে। কি মনে করে রাতিল সেই ভিডিওটি সুখকেও পাঠালো। হাসান মাজিদ পুকুর ঘাটে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। সবার মাঝে কত মিল মহব্বত, অজান্তে তারা প্রতিযোগিতায় আনন্দ পাচ্ছে। পাকঘর থেকে তারানুর হাসানকে ডাকলো, হাসান বাপজান এদিকে আয়। হাসান পাকঘরে গেলে তারানুর বিচলিত ভঙ্গিতে বললেন, বাজান ঘরে তো বাজার সদাই কিছুই নাই, এতগুলো মেহমানদের খাওয়ান দিমো কি? কাল রাতের ভোগান্তির জন্য হাসান মজিদ কেউ আজ বাড়ি থেকে বের হয়নি। আয়না ঘরে তেমন রান্নাবান্না হয়েছে। ঘরে অশান্তি থাকলে খাবার কারো মুখে উঠবে না, এটা স্বাভাবিক। কিন্তু ঘরে মেহমান আসলে নিচে খাবারের চিন্তা না করলে মেহমানের আপ্যায়নের খেয়াল রাখতে হবে। হাসান তারানুরের পেছনে দাঁড়িয়ে থাকা আশানুর আর মাজিদের বউ নদীর দিকে তাকালো। দুজন নিশ্চিন্ত মুখে দাঁড়িয়েছে। সবাই গোসল করে এসে খেতে চাইবে, কিন্তু ঘরে রান্নার কিছুই নেই। হীরা চৌধুরীকে ভরসা করে বসানো হয়েছে অনেকক্ষণ হলো।
ওনাকেও জলপানি বা নাস্তা তেমন কিছু দেওয়া হয়নি, শুধু চা ছাড়া। হাসান চিন্তিত মুখে কপাল কুঁচকে নদীকে বলল, ঘরে নাস্তা দেওয়ানোর মতো কিছু নাই বউ। বিস্কুট আর গাছের কলা আছে আপ্পা, দুপুরে খাওয়ানোর সময় বিস্কুট কলা দিয়ে হইব না, খারাপ দেখাইব। আশেপাশে সাহানা কোথাও নেই, ঘরে হয়তো শুয়ে আছে। সাজিদকেও হাসান দেখেনি আজ সারাদিন। মাজিলের কারো পরোয়া হাসান আর করতে চায় না। মাজিদ হাসানের পেছন পেছন এসে সব কিছু শুনে বলল, কেউ টেনশন করেন লাগবো না, আমি বাজার থেকে খাওয়ান কিনা লইয়া আইতাছি এক্ষুনি। হাসান মাজিদকে থামিয়ে বলল, আমাকে গ্রামের বাজারে হোটেল নাই, তুই কই থেকে খাওয়ান কিনা আনবি? হোটেলের খাওয়ান কিনা আনতে হইলে থানচি সদরে যাইতে হবো, মেলার সময় হেঁটে লাগবার পারে। যাইতে 1 ঘন্টা, আইতে 1 ঘন্টা, এতক্ষণ মেহমানগুলারে না খাওয়াইয়া কেমনে খালি মুখে বইসা রাখুম? সারাদিন ধইরা হকগুলের মেলা ঝুট ঝামেলা গেছিল। সবার পেটে ক্ষুধা আছে, গোসল কইরা আইলেই খাওয়ান দিতে হইব আগে। এখন বাজারে গেলেও খাওয়ান লইয়া তাড়াতাড়ি আউন যাইব না। টেনশনে আর বিষাদের ছায়া পড়েছে সকলের মুখে। বাজার থেকে খাবার এনে খাওয়াতে সময় লাগবে, ততক্ষণে ঘরে রান্না করা সম্ভব। আবার বাজার করে রান্না বসাতে বসাতে রাত হয়ে যাবে। অতি টেনশনে সকলের মুখ ছোট হয়ে যাচ্ছে। ঠিক তখনই সদর দরজা দিয়ে আম্মা আম্মা ডেকে দ্রুত পায়ে ঢুকলো আলিহা। আলিহা বসা করে হীরাকে চা হাতে বসে থাকতে দেখে 2-1 সেকেন্ড হাতার গতি কমিয়ে দিলেও নূরজাহানের কথা ভেবে তাৎক্ষণিক দৌড়ে ভেতরের ঘরে। বসা ঘরের সাথের ঘরটা বাদ কর, ওই ঘরে সবাই একত্রে বসে খায়। মেহমানদের বসার ঘরে বড় একটা ডাইনিং টেবিল পাতা হয়েছে, সেখানে খেতে দেয়। আর ঘরে মানুষ সবাই ভাত ঘরে বসে খায়। আলিহার গলা পেয়ে রান্নাঘর থেকে দৌড়ে আসে সবাই। আলিহা, মাজিদ, আহসান, তারানুর, আশানুর, নদী সকলে দেখা পেয়ে প্রথমে আতঙ্কিত সুরে জিজ্ঞাসা করে নূরজাহানের কথা। আম্মা, আমার নূরজাহান কই? ও কেমন আছে এখন? আশানুর আলিহাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ক্ষণিকের জন্য ভুলে যাওয়া বেদনাগুলো তরতর করে মাথা ছাড়া দিয়ে ওঠে। মুহূর্তেই সকলের চোখ ভিজে যায়, কিন্তু কেউ শব্দ করে কাঁদছে না। পাশের ঘরে হীরা চৌধুরী বসে আছেন। মেহমানের শব্দ করে কাঁদতে চায় না কেউ, কিন্তু নীরবে চোখের জল সাভার করছে। তারানোর চোখের পানি শাড়ি আঁচলে মুছে ছোট্ট গলায় ফিসফিস করে বলল, নূরজাহান ঘরে ঘুমাইতাছে, ডক্টর দেখাইছি, ডাক্তার হেরে ঘুমের ঔষধ দিছে, সেইটা খাইয়া ঘুমাইতাছে। তোর আইতে এত দেরি হইল কেন? আলিহা উত্তর দেওয়ার আগে পেছনে থেকে শুকনো কলার একটা শ্যামবর্ণের মেয়ে কোমর হাতে 2 হাতে মিলিয়ে 3টা বড় বড় হটপট নিয়ে আলিহাকে ডাকে। খালাম্মা, ও খালাম্মা, এই ডিব্বাগুলো কই রাখুম? মেয়েটার নাম মৌসুমি, আলিহার সঙ্গে থাকে, আলিহার শ্বশুর বাড়িতে থাকে। আলিহা আশানুরের মাথায় হাত বুলিয়ে বুক থেকে উঠা মাজিদকে বলে, যা তো বাপ, ব্যান গাড়ি থেকে খাবারগুলো নিয়ে আয়, আমাদের বাড়িতে ঝামেলা হইলে ঘরে রান্না বান্না খাওয়ান বন্ধ হইয়া যায়। সেই কারণে আমি সকলের জন্য রান্না করে নিয়ে আসছি। নদী, মৌসুমি থেকে বক্সগুলো নিয়ে রান্নাঘরে রাখো। ভয়ঙ্কর লজ্জিত পরিস্থিতি থেকে আলিহা যেন হঠাৎ ফেরেশতার মতো এসে সবাইকে বাঁচিয়ে দিল। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করে। আলিহা ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি। আলিহা হাসানকে প্রশ্ন করে, ভাই, বসা করে মহিলাটা কে? আগে তো কখনো দেখিনি আমাদের বাড়িতে। হাসান উত্তর দেওয়ার আগে তারানোর উত্তর দেয়, উনি হইল নূরজাহানের ফুপু শাশুড়ি, আজই প্রথম আইসে আমাকে বাড়িতে। নূরজাহানের শ্বশুর, চাচা শ্বশুর, খালা শ্বশুর আইসে, হইগুলো মেলা পুকুর পাড়ে গোসল করতেছে এখন। তারানুরের কথাই মনে হলো আলিহা ভীষণভাবে চমকিয়েছে। স্তব্ধতাই নাই, শখ খেলো যেন। অবাক নেত্রে মায়ের দিকে তাকায়, তারপর হাসান। একে একে সকলের মুখের দিকে দৃষ্টি পুরালো স্তব্ধতায়। তারানুর বলেছে, কথাটা বলেছে, এটা আদৌ সত্য কিনা তা নিশ্চিত হতে সকলের মুখের দিকে তাকিয়েছে আলিহা। এক মুহূর্তের জন্য সকলে চুপ। এই মুহূর্তে সকলের নিস্তব্ধতায় সম্মতির দেওয়াল তৈরি করেছে। বিস্ময়ে কম্পিত গলায় আলিহা খুব ধীর গলায় হাসানকে প্রশ্ন করে বলে, নূরজাহানের কার সাথে বিয়ে হয়েছে ভাই? মারিচ সাহেবের লাগে। যারা আমাদের বাড়িতে হাসপাতালের কাছে এসেছিল তাদের একজনের সঙ্গে হয়েছে। ফর্সা লম্বা করে যে ছেলেটা আছে ওর সঙ্গে হয়েছে। আলিহার কথা থেমে যায়, আর প্রশ্ন করার সাহস পায়নি। নূরজাহানের অনিশ্চিত গতিবিধি আরও অনিশ্চিত হয়ে গেল। একটা বিয়ের পর আরেকটা বিয়ে। প্রথম বিয়ের কলঙ্কের দাগ মুছে যায়নি এখনো। দ্বিতীয় বিয়েটা কোন ভাগ্যে নূরজাহানের কপালে লিখলো, যার আঙ্গুলের কপালে কি বিধাতা এক টুকরো সুখ লেখেনি ওনার নূরজাহানের জন্য? আর কি চায় নিয়তি নূরজাহানের কাছে? কেন বারবার সুখের নাম করে অসীম কলঙ্কের সাগরে ভাসিয়ে দেয় মেয়েটাকে? এই বিয়ে দীর্ঘকাল কতদিন হবে? 10 দিন, 20 দিন, 1 মাস, নাকি তারও কম? সকলে খাওয়া দাওয়া শেষে বর্ষার ঘরে গোল হয়ে সোফায় বসেছে সবাই। রাত তখন 10টার ঘরে। একপাশে মারিদ, রাতিল, মাহবুব, মকবুল, খালেদ ও হীরা চৌধুরী বসা। হাসিব মারিদের পাশে দাঁড়িয়ে। অন্য পাশে শিকদার পরিবার বসা। হাসান, মজিদ, তারানুর, আশানুর, আলেহা বসে। নদী ভাত ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে
কাঁধে ঘুমন্ত ছোট্ট ছেলেটা। শাহানা মাজিদ দুজনেই উপস্থিত নেই। সবাই বৈঠকের উদ্দেশ্যে মারিদ আর নূরজাহানের বিয়ে নিয়ে আলোচনা। মাহবুব আবদার জানিয়েছে মারিদের সঙ্গে নূরজাহানের বিয়েটা যেহেতু হয়েছে, তারা বউ সঙ্গে করে নিয়ে যেতে চায়। মাহবুবের কথায় হাসানের পরিবার সকলে অবাক হয়েছিল। নূরজাহানের বেশ বদনাম হয়ে এই গ্রামে। নূরজাহানের চরিত্র দোষ, জাদুকরি, অভিশপ্ত, অপয়া, অলক্ষী, আরও কত কি নামে ডাকে নূরজাহানকে গ্রামের লোকজন। সবচেয়ে বড় কথা, নূরজাহানের আগে একটা বিয়ে হয়েছিল, যদিও ফোনে বিয়ে হয়েছিল, আবার ফোনে ছাড়াছাড়ি হয়েছে। কাগজে কলমে কখনো নূরজাহানের বিয়েটা রেজিস্ট্রেশন হয়নি বলে আইনতভাবে নূরজাহানের ডিভোর্সও হয়নি, কিন্তু সমাজ জানে নূরজাহান তালাকপ্রাপ্ত। সবাই ধরে নিয়েছে মারিদ নূরজাহানকে বাঁচাতে রাতের আধারে বিয়ে করেছে, কিন্তু দিনের আলোয় হয়তো ছেড়ে দেবে। কিন্তু মারিদ যে নিজে পরিবার থেকে নূরজাহানকে বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবে, এটা ছিল আকাশছোঁয়া কল্পনা। মারিদ কম বেশি মানিক সওদাগরের বিষয়টা জানে, কিন্তু নূরজাহানের আগের বিয়ের বিষয়টা হয়তো জানে না। এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা তাও বুঝতে পারছে না কেউ। এই পরিস্থিতিতে আপাতত না বলাই ঠিক হবে বলে মনে করলেন হাসান। অন্য এক সময় নূরজাহানের বিয়ের কথাটা মারিদের সঙ্গে ভেঙে নেওয়া যাবে। তাছাড়া হাসান মারিদ সম্পর্কেও তেমন জানে না। হাসান জানতো বাড়ির সাধারণ ঘরের সাধারণ ছেলে, সে সরকারি চাকরি করে সংসার চালায়, কিন্তু এখন দেখছে মারিদ সাধারণ ঘরের ধনী বাবার আদলে এবং ক্ষমতাবান ছেলে। সব জেনেও মারিদের কাছে নূরজাহান ভালো থাকবে কিনা এই ভরসাও করতে পারছে না হাসান। থমথমে পরিবেশে সকলেই নিশ্চুপ। হাসান কি বলে এই প্রত্যাশায় সকলে হাসানের মুখের দিকে তাকায়। হাসান বেশ সময় নিয়ে রইস হয়ে বলতে থাকে, দুজনের বিয়েটা কি পরিস্থিতিতে হইছে সেটা আমাকে আর আপনাকেও কারো অজানা নয়। এই পরিস্থিতিতে আমি মাইয়া আপনাকে বাড়িতে বউ কইরা পাঠানোর লইকাও ভরসা পাইতাছি না। এমন না যে আমি আপনাকে পোলা মারিদ সাহেবরে অবিশ্বাস করতাছি। আমি হেরে প্রথম থেকেই চিনি। যেই দিন হে আর হের বোন আমাকে মাইয়ার জীবন বাঁচাইছিল, এরপর আমাকে গ্রামে এসে হাসপাতালের কাম লইয়া মাসখানিক সময় বের হইব, আমি ভালা মানুষ হিসেবে চিনি। মাইয়া বিয়া দিয়া আপনার পোলার হাতে তুইলা দেওয়ানের মতো চেনা আমি হেরে এখনো চিনি না। আপনার পোলা আমার মাইয়ারে বউ কইরা মায়না লইছে, এতে আমার আর আমার ঘরের মানুষের কাউরে আপত্তি নাই। মারিদ সাহেব ভালো মানুষ, আমার দেখানে ওনারে আমি ভালোই দেখছি। জামাতা হিসেবে আমি হের কাছে নিজের মাইয়া তুলে দেওয়ানোর আগে আমার কিছু সময় লাগবো। আমি মাইয়া আপনারও পোলার হাতে তুইলা দেওয়ানোর আগে কিছুদিন দেখবার চাই আপনার পোলা কতটা বিশ্বস্ত। আপনারা অচেনা শহরের মানুষ, হঠাৎ বিয়েটা মানতে গিয়া আমি আর আমার মায়ারে অচেনা কাউরের হাতে তুইলা দিবার পারি না। আমার ভয় দূর হইলে, মারিদ সাহেবের উপরে আস্থা অর্জন হইলে আমি সেই দিন মাইয়া খুশি খুশি আপনাকে হাতে তুইলা দিমু। তখন লইয়া যাইয়েন আপনাকে বাড়ির বউ আপনাকে লগে, কিন্তু এর আগে দিয়ে আমি আমার মাইয়া আমার ঘরে থাকবো, আর মারিদ সাহেব আমার বাড়িতে আউন যাওয়ান করবো ততদিন। সবার মাঝে নিশ্চুপ নীরবতা, সবাই নিশ্চুপ শুনছে হাসানের কথা। মারিক মাথা নুইয়ে মাহবুবের পাশে বসে চুপচাপ শুনল। এই বিষয়টা প্রথমেই মারিদের মাথায় এসেছিল। আজ সকালে রাদিরকে বিষয়গুলো বলেছিল সে। এখন ঘুরে ফিরে হাসানও একই কথা বলে। মকবুল হাসানের কথাই আপত্তি জানিয়ে কিছু বলতে চাইলে মাহবুব মকবুলের হাতটা চেপে থামিয়ে দেয়। হাসানকে বলে, আচ্ছা ভাই সাহেব, আপনি যেটা বলবেন সেটাই হবে, আপনি চিন্তা করবেন না, আপনাদের এতে আপত্তি নেই। আমাদের আপনি মেয়ে পাঠাবেন শ্বশুর বাড়িতে, আপনার জানা দরকার আছে আপনার মেয়ের জামাই ভালো নাকি খারাপ। সমস্যা নেই ভাই সাহেব, আপনি সময় নেন, আপনার যখন মনে হবে আমাদের জানাইন। আমরা সসম্মানে আয়োজন করে এসে ছেলের বউকে ঘরে তুলে নিয়ে যাব। বাকি রইল আমার ছেলের বিষয়টা। তাহলে বলবো আমার ছেলে আপনারও ছেলে হয়। আমি ছেলে দিয়ে আপনার মেয়ে নিয়েছি, আর আপনি মেয়ে দিয়ে আমার ছেলে নিয়েছেন। এখন যে আমরা এক ছেলে নয়, আপনারও আরেকটা ছেলে আছে। এখন আপনার ছেলে এ বাড়িতে কখন আসবে নাকি যাবে সেটা আপনাদের বাপ ছেলের ব্যাপার। এখানে আমার বলার কিছু নেই। আমি আমার মেয়ের টানে অবশ্যই বারে বারে আপনার দুয়ারে আসবো ইনশাআল্লাহ। আজ আমি একা এসেছি, আগামী সপ্তাহে আমার পুরো পরিবার আসবে আপনার ছেলের বউকে দেখতে। আপনি যেমন আমাদের বিশ্বাস করতে পারছেন না, আমিও আপনাকে এক বিশাল দায়িত্ব দিয়ে গেলাম। আমাদের অনুপস্থিতিতে যেন আমার বাড়ির বউয়ের কোনো খেয়ানত না হয়। সে আপনার একা মেয়ে ছিল কাল, আজ থেকে সে আপনার মেয়ের পাশাপাশি আমার বাড়ির ইজ্জতও। আমার বাড়ির ইজ্জতের হেফাজতের দায়িত্ব এখন আপনার হাতে দিয়ে যাচ্ছি। যতদিন না আমার বাড়ির ইজ্জত নিয়ে আমি যাচ্ছি ততদিন আপনি হেফাজতে রাখবেন আশা করছি, নয়তো আমার বাড়ির ইজ্জতের কিছু হলে কৈফিয়ত কিন্তু আপনাকেও দিতে হবে ভাই সাহেব। হাসান বিষয়গুলো যতটা কঠিনভাবে নিয়েছিল, বিষয়গুলো যেন ততটাই সহজভাবে খুলে ধরেছেন মাহবুব। মাহবুব সবচেয়ে সহজ পথটা হাসানের জন্য খুলে দিয়েছেন। তাদের চেনার বিশ্বাস করা আজ এক হাসান অবাক বিস্মিত হচ্ছে না, গোটা শিকদার পরিবার বিষয়াবিষ্ট হচ্ছে মাহবুবের কথাবার্তায় ও আচরণে। প্রত্যেকটা মানুষ কত সহজভাবে আন্তরিকতা ও আত্মীয়তার আলিঙ্গন করেছে তাদের, যেন তারা বহু বছরে পরিচিত। হাসান কেমন বোকা সোজা সে যে মাথা দুলিয়ে মাথা নাড়ায়।
মাহবুব চেয়েছিল নূরজাহানের সঙ্গে দেখা করতে, কিন্তু নূরজাহানের অসুস্থতার জন্য রাত হয়ে যাওয়ায় দেখা করেনি। তবে হীরা চৌধুরী বেশ কয়েকবার অসুস্থ নূরজাহানকে দেখে এসেছেন। প্রথম দেখায় নূরজাহানের রূপে বিমোহিত হয়েছেন। বেশ কয়েকবার মাহবুব মকবুল খালেদকে নূরজাহানের রূপের প্রশংসাও করেছেন। মাহবুব আশ্বস্ত হয় যে অন্তত মারিদ নিজের জন্য উত্তম কাউকে বাছাই করেছে। রাত বাড়তে সকলের শুয়ে পড়ায় তাগাদা দিল। মাহবুব মকবুল খালেদকে আলাদা করে থাকার জন্য হাসান জায়গা করে দিয়েছে, কিন্তু ওনারা মারিদ রাদিলের ঘরে থাকবে বলে জানেন। মাহবুব মারিদের ঘরে শুয়েছে, মকবুল খালেদ হাসিবের ঘরে শুয়ে পড়েছে। হাসিব আপাতত রাদিলের ঘরে থাকছে। আশানুরের ঘরে হীরা চৌধুরীকে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। নূরজাহানের ঘরের ফ্লোরে আশানুর বিছানা করে থাকবে এবং নূরজাহানের সঙ্গে খাটে আলিহা থাকবে, এমনটা সিদ্ধান্ত হয়। মেহমান সবাই যার যার ঘরে শুই। আশানুর নদীর সঙ্গে রান্না করে কাজ গোছাচ্ছে। আলিহা তারানুরের সঙ্গে বসার ঘরে বসে মারিদ আর নূরজাহানের বিয়ের বিষয় নিয়ে আলোচনা করছিল। মাজিদ ক্লান্ততে শুয়ে পড়েছে। রাত প্রায় 12টা বাজে। মারিদ ঘুমোয়নি, মন ছটফট করছে নূরজাহানকে এক পলক দেখার জন্য। কাল রাতে শেষবেলায় একটু করে দেখেছিল, তারপর আর দেখা হয়নি। মারিদ নূরজাহানের জন্য ডাক্তারের ব্যবস্থা করে সেই সকালে বেরিয়েছিল, তারপর আর নূরজাহানকে দেখার সুযোগ হয়নি। সংকোচবোধে কাউকে বলতেও পারছে না যে একটু নূরজাহানের সঙ্গে দেখা করতে চাই। মারিদ ফোনের বাহানায় ঘর থেকে বেরিয়ে হাসানের খোঁজ করে হাসানকে দেখতে পাই বসা করে তারানুর আর আলিহার সঙ্গে বসে কথা বলছে। মারিদ নিঃশব্দে ঘরে ঢুকে হালকা গলা ছাড়ে। হাসান, আলিহা, তারানুর সকলে চমকে তাকিয়ে মারিদকে দেখতে পাই। হাসান কৌতূহল হয়ে বলে, তুমি এইখানে কিছু কইবা বাজান? মারিদ খানিকটা অস্বস্তি বোধ করে নূরজাহানের সঙ্গে দেখা করার বিষয়টা বলতে। এত রাতে নূরজাহানের সঙ্গে মারিদের দেখা করার বিষয়টা সবাই কিভাবে নাই, সেই বিষয়ে অস্বস্তি বোধ করছে। এখন না দেখে করলে সকালে মারিদ ঢাকা ফিরে যাবে, তখন আর দেখা করার সুযোগ পাবে না হয়তো। মারিদ বেশ শান্ত হয়ে হাসানকে বলল, আঙ্কেল, আমি একটু নূরজাহানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, আপনি যদি অনুমতি দিতেন তাহলে দেখা করতাম। আলিহা কপাল কুঁচকে মারিদের দিকে তাকায়। আলিহার দৃষ্টি সন্দেহভাজন। হাসান মারিদকে নিষেধ করতে দ্বিধাবোধ করেছে। মারিদের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়েছে, এখন বিষয়টা নিষেধ করা বেমানান। হাসান দ্বিধায় পড়ে কিছু বলবে তার আগে তারানুর বেগম হৈ হৈ করে সম্মতি দিয়ে বলে, তুমি তোমার বইয়ের লগে দেখা করবা, এইখানে এত অনুমতির গিয়ে আছে, যাও যাও তোমার বইয়ের লগে গিয়া দেখা কইরা আসো। তোমার হক আছে তোমার বইয়ের ভালো মন্দ দেহনের, তুমি যাও, আমার ঘরে কেউর আপত্তি নাই। জি আচ্ছা। মারিদ সম্মতি পেয়ে বসা ঘরে পেরিয়ে ভাত ঘরে যায়। ভাত ঘরের বামে যে দরজাটা আছে ওইটা নূরজাহানের ঘরে যাওয়ার দরজা। মারিদ ভাত করে যেতেই নদী আর আশানুরকে দেখে রান্নাঘর গোছাতে। মারিদকে দেখে আশানুর ও নদী দুজনের মাথায় ঘোমটা টানে। মারিদ সেদিকে তাকায়নি, সে নত দৃষ্টিতে নূরজাহানের ঘরের দরজার সামনে দাঁড়ায়। ঘরের টিনের বেড়ায় কয়েকটা টোকা দেয়। নূরজাহানের ঘুম ভেঙেছে, কয়েক মিনিট হয়েছে। হঠাৎ দরজায় টোকা পড়ায় বালিশের মাথাটা উঁচিয়ে দরজার দিকে তাকায় সে, কে এসেছে দেখতে। ঘরে মানুষ ছাড়া কেউ নূরজাহানের ঘরে আসে না। মেয়েরা কেউ নূরজাহানের ঘরে আসলে টোকা দেয় না। হাসান, মাজিদ ওরা নূরজাহানের ঘরে ঢুকতে দরজায় টোকা দেয়। আজ আবার হীরা চৌধুরীও বেশ কয়েকবার এসেছিল তারানুরের সঙ্গে। নূরজাহানের খোঁজখবর নিয়েছে। মহিলাটি কথাবার্তা নূরজাহানের ভালো লেগেছে, কিন্তু অসুস্থতার জন্য নূরজাহান চোখ মেলে 2 মিনিটও তাকিয়ে থাকতে পারেনি। 2-1 বার দেখে আবার মাথা ঘুরিয়ে পড়েছে। এখন কে এসেছে দেখতে নূরজাহানের মাথাটা উঁচিয়ে তাকায়। তখনই দরজা খুলে প্রবেশ করে মারিদ। মুহূর্তে চোখাচোখি হয়ে যায় দুজনের। মারিদের উপস্থিতি বুঝতে পেরে নূরজাহানের গায়ে কাটা মাথা অবধি মুড়ি দেয় তাৎক্ষণিকই, যেন সে ঘুমোচ্ছে। বিষয়গুলো চোখের পলকে ঘটলেও মারিদ দেখে ফেলেছে। মারিদ কপাল কুঁচকে ঘরে ঢোকে। নূরজাহান মারিদের উপস্থিতি বুঝে নিজেকে আড়াল করেছে। তার মানে নূরজাহান মারিদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। মারিদ তীক্ষ্ণ দৃষ্টিতে নূরজাহানের ঘরটা দেখে। দক্ষিণ পাশে টিনের বেড়ার সঙ্গে লাগিয়ে একটা 4 পায়ার খাট, পশ্চিম পাশে পড়ার টেবিল, সেখানে টেবিল ভর্তি অসংখ্য বই। উত্তর পাশে পুরনো কাচ একটা মাঝারি সাইজের ড্রেসিং টেবিল, তাতে রাখা 2টো চিরুনি, একটা প্যারাশুট তেলের বোতল, একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, একটা ছোট চুড়ি আনলা, কয়েক ডজন চুড়ি। ড্রেসিং টেবিলের পাশে উত্তর পাশে দরজাটা, যেটা দিয়ে প্রথম চাঁদ রাতের দিন নূরজাহানকে মারিদ ডায়েরি লিখতে দেখেছিল। পূর্ব পাশে একটা কাঠের আলনা আছে, সেখানে মেলি কাপড় গুছিয়ে রাখা। আলনার পাশে একটা কাঠের জানালা আছে, সেখানে হতে মারিদের মেহমান ঘর দেখা যায়। মারিদ নূরজাহানের ঘরে এই প্রথম এসেছে। কাল রাতেও এসেছিল একবার, কিন্তু তখন আতঙ্কে ঘরটা ভালো করে দেখা হয়নি। মারিদ বিছানায় শক্ত হয়ে পড়ে থাকা নূরজাহানের দিকে ঘুরে তাকায়। পাতলা খাতার নিচে শক্ত কাঠ হয়ে শুয়ে আছে নূরজাহান। বিন্দু পরিমাণ নড়াচড়া করার কোনো অভ্যাস নেই। মারিদ নূরজাহানের পড়ার টেবিলের একটা বই হাতে নেয়, সেটা উল্টে পাল্টে দেখে আবারও জায়গায় রেখে দেয়। হঠাৎ মারিদের মাথায় অপরিচিতার ডায়েরিটার কথা আসতে
বাড়ির তাৎক্ষণিক নূরজাহানের পড়ার টেবিল খুঁজতে শুরু করে সেই ডায়েরি। ভাগ্য ভালো হয় নূরজাহানের পড়ার টেবিলের ড্রয়ারে পেয়ে যায় কাঙ্ক্ষিত ডায়েরিটি। বাড়ির ডায়েরির হাতে নিয়ে একবার ঘাড় ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকায়। নূরজাহানের কোনো হেলদোল দেখতে না পেয়ে বাড়ির ডায়েরির পৃষ্ঠা উল্টাতে গিয়ে একত্রে উল্টে যায় বেশ কিছু পৃষ্ঠা। মারিত বৈদ্যুতিক লাইটের আলোয় দেখতে পাই বেশ কয়েকটি লাইন। আমার কোনো বর্তমান নেই, ভবিষ্যতও নেই। আছে অসংখ্য অতীত, যা আমার বর্তমান ও ভবিষ্যৎকে ঘিরে অনিশ্চিত করে রেখেছে। এতটুকু লেখা পড়ে মারিদের কপাল কুঁচকে দেয়। অপরিচিতাকে মারিদের বেশ রহস্যময়ী মনে হয়। ফোনেও বেশ অদ্ভুত কথাবার্তা বলতো। বাস্তবে আরও অদ্ভুত, নূরজাহান যদি মারিদের অপরিচিতা হয়, তাহলে নূরজাহান মারিদকে চিনে ফোনে কথা বলতো। আর যখন মারিদ নূরজাহানের সামনে দাঁড়িয়ে, তখন নূরজাহান কেন মারিদকে না চেনার নাটক করছে? মারিদের অপরিচিতার প্রতি যেমন টান, মায়া ও ভালোবাসা আছে, তার চেয়ে বেশি ক্ষোভ আছে। কেন অপরিচিতা ভালোবাসার কথা বলে হঠাৎ হারিয়ে গেল তা নিয়ে। যদি সেদিন নূরজাহান না মরে জীবিতই ছিল, তাহলে এতদিন কেন নূরজাহান মারিদের সঙ্গে একটি বারের জন্য যোগাযোগ করেনি? মারিদের অপরিচিতার প্রতি ক্ষোভ এতটা, যতটা হলে একটা জীবিত মানুষকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ডায়েরির পাশাপাশি নিচের দুটো লাইনে আরও চোখ বোলায় মারিদ। আমার শহরে একাকিত্বের বসবাস। আমার আমিটা ছাড়া কেউ নেই। কেউ আমাকে কখনো বুঝতে চায়নি। আপনি আমার শেষ ভালোবাসা, শেষ মানুষ, শেষ পৃষ্ঠা। আপনার পর আর লেখা হয়নি ব্যবসায়ী সাহেব। মারিদ ঠাস করে দাড়ি বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ডে আকাশমুখী হয়ে দু চোখ বন্ধ করে রাখে। রাগ, জেদ আর খুব মারিদ নূরজাহানের মাথার শিওরের কাছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা মিনিটের পর মিনিট। কয়েক মিনিট কেটে গেলেও রুমে কারো শব্দ না পেয়ে নূরজাহান মনে করে মারিদ চলে গিয়েছে। সামান্য কাঁথা সরিয়ে উকি দিতেই ভয় চমকে ওঠে মারিদকে মাথার কাছে দেখতে পেয়ে। দ্রুত উকি দেওয়া মাথাটা কাঁথার ভেতরে ঢুকিয়ে নেয়। মারিদ চোখমুখ শক্ত করে হাতের মুঠে ডায়েরিটা চেপে ধরে। কয়েক সেকেন্ড যেতেই মারিদ হাতের ডায়েরিটা ঠাস করে নূরজাহানের মাথায় একটা বাড়ি মেরে হনহনিয়ে বেরিয়ে যায়। মারিদ নূরজাহানকে বেশ শক্তভাবেই বাড়িটা দিয়েছে। মারিদের হাতে বাড়ি পেয়ে নূরজাহান তাৎক্ষণিক কেঁকিয়ে ওঠে। তারপর শব্দ করে না। মারিদ চলে যায়, কিন্তু নূরজাহান তখনও শক্তভাবে বিছানায় পড়ে রইল মিনিটের পর মিনিট।